যারা ভেবেছিলেন রাজনীতির মাঠ এখন ঠান্ডা, খেলা শেষ হয়ে গেছে, তারা আসলে মস্ত বড় ভুল করছেন। আসল খেলা তো মাত্র শুরু হলো। রাজনীতির দাবা বোর্ডে এমন এক চাল দেওয়া হয়েছে যা দেখে অনেকেরই রাতের ঘুম হারাম হওয়ার জোগাড়। পুরো নির্বাচনের ফলাফল পাল্টে যাওয়ার মতো এক নজিরবিহীন ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে। হঠাৎ করেই হাইকোর্ট থেকে এমন এক নির্দেশ এসেছে যা শোনার জন্য হয়তো খোদ নির্বাচন কমিশনও প্রস্তুত ছিল না। কঠিন সময় তো, কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিছে ডক্টর ইউনূস। গিট্টু মারা ব্রেন তো, একদম গিট্টু মারা ব্রেন। এমন এমন প্যাচ খেলে গেছে যেখান থেকে বাইরে হইতে পারবেন না। অনেকে মনে করতেছেন জামাত ইসলাম হেরে গেছে। জামাত ইসলাম হেরে যায়, জামাত ইসলাম না জিতে গেছে। দর্শক আসসালামু আলাইকুম। আজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। জামাত ইসলাম বিরোধী দল হবার পরে এমন একটি সিদ্ধান্ত নিয়েছে এবং তারা এমন একটি ফর্মুলা হাজির করেছে যে বিষয়টি জানার সাথে সাথে যারা সরকারি দলের অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন পর্যায়ের মন্ত্রী হবেন তাদের কপালে ভাঁজ পড়ে গেছে। সরকারি দল বিএনপি জামাতকে ডেপুটি স্পিকারের পদটি অফার করেছে। আরেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হলো বিএনপি সরকার। হ্যাঁ, জামাত এনসিপির চাপে ধলাই খাওয়ার আগে বিএনপি এভাবে লাইনে আসতে বাধ্য হবে, প্রত্যেকটা জায়গায় লাইনে আসতে বাধ্য হবে। আমি শুরু থেকে বলে আসছি, বিএনপি উল্টোপাল্টা করলে দেশ চালাতেই পারবে না, 1.5 বছরের বেশি একদিনও টিকতে পারবে, ভারতই তাদের ফেলে দিবে। এই জন্য বিএনপি সরকারকে টিকে থাকতে হলে জামাত এনসিপিকে হাতে নিয়ে চলতে হবে। এবং এটা তারেক রহমান বুঝেন সামনে বিপদ আছে। আপনারা জানেন, একটু আগে থেকে আসি, যে পুলিশ হত্যার তদন্ত করতে চেয়েছিল বিএনপি। যেই জামাত এনসিপি ধলাই দেওয়া শুরু করেছে, এবার লাইনে এসেছে না পুলিশ হত্যা তদন্ত করবো না, সুরক্ষা অধ্যাদেশ যেটা হয়েছে আমরা ওটাই মানি, যারা পুলিশ হত্যা করেছে তারা বীর। চমৎকার না, মজা। এর আগে ডেপুটি স্পিকার নিয়ে বিএনপি কিছু নাটক করেছিল। ডেপুটি স্পিকার বিরোধী দলের থেকে হবে, এটা জুলাই সনদ, কিন্তু বিএনপি নাটক করেছিল যে ডেপুটি স্পিকার 2 জন করবে, একজন বিরোধী দল থেকে, একজন সরকারি দল থেকে। কিন্তু এখন বিএনপি মোটামুটি স্পষ্টভাবেই বলছে যে ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে। আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি, তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিনে। জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখি এবং জুলাই জাতীয় সনদে যে আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে যেটা আমরা সমঝোতা এসেছি রাজনৈতিক সমঝোতা দলিল হিসাবে, সেটার বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চাই। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। দর্শক আমি আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে নিয়ে যাবো। তার আগে বলবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই জানতে পারবেন আজকের ভিডিওর মূল বিস্তারিত বিষয়। দর্শক চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমরা মনোযোগ সহকারে দেখে আসি। আরেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হলো বিএনপি সরকার। হ্যাঁ, জামাত এনসিপির চাপে ধলাই খাওয়ার আগে বিএনপি এভাবে লাইনে আসতে বাধ্য হবে, প্রত্যেকটা জায়গায় লাইনে আসতে বাধ্য হবে। আমি শুরু থেকে বলে আসছি, বিএনপি উল্টোপাল্টা করলে দেশ চালাতেই পারবে না, 1.5 বছরের বেশি একদিনও টিকতে পারবে, ভারতই তাদের ফেলে দিবে। এই জন্য বিএনপি সরকারকে টিকে থাকতে হলে জামাত এনসিপিকে হাতে নিয়ে চলতে হবে। এবং এটা তারেক রহমান বুঝেন সামনে বিপদ আছে। আপনারা জানেন, একটু আগে থেকে আসি, যে পুলিশ হত্যার তদন্ত করতে চেয়েছিল বিএনপি। যেই জামাত এনসিপি ধলাই দেওয়া শুরু করেছে, এবার লাইনে এসেছে না পুলিশ হত্যা তদন্ত করবো না, সুরক্ষা অধ্যাদেশ যেটা হয়েছে আমরা ওটাই মানি, যারা পুলিশ হত্যা করেছে তারা বীর। চমৎকার না, মজা। এর আগে ডেপুটি স্পিকার নিয়ে বিএনপি কিছু নাটক করেছিল। ডেপুটি স্পিকার বিরোধী দলের থেকে হবে, এটা জুলাই সনদ, কিন্তু বিএনপি নাটক করেছিল যে ডেপুটি স্পিকার 2 জন করবে, একজন বিরোধী দল থেকে, একজন সরকারি দল থেকে। কিন্তু এখন বিএনপি মোটামুটি স্পষ্টভাবেই বলছে যে ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে, জুলাই সনদে যেটা আছে সেভাবেই। আই রিপিট, ভালোভাবে বুঝেন, বিএনপি এর আগে বলেছিল যে ডেপুটি স্পিকার 2 জন হবে, একজন বিরোধী দল থেকে, একজন সরকারি দল থেকে। এখন বলছে না, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকেই হবে, 2 জন হোক আর 1 জন হোক, বিরোধী দল থেকে একজনই হবে। কেন? যে এগুলো নিয়ে উল্টোপাল্টা করলে, জুলাই সনদে যেটা আছে এগুলো নিয়ে নাটকিতা করলে বিএনপি বেকায়দায় পড়বে। ভয়ে লাইনে এসেছে, লাইনে আসতে বাধ্য হয়েছে। বিএনপিকে ধন্যবাদ জানাই। এতে একটা ভারসাম্যপূর্ণ সংসদ হবে, ডেপুটি স্পিকার জামাত পাবে, যার ফলে এটা হবে জামাত ইসলামীর একটা ঐতিহাসিক অর্জন। সেই ঐতিহাসিক অর্জনের মাহেন্দ্রক্ষণে জামাত 12 মার্চেই সম্ভবত, আর কয়েকদিন পরেই ডেপুটি স্পিকার এগুলো নির্বাচিত হবেন। ডেপুটি স্পিকার জামাত ইসলামীর হবেন। কে হবেন জামাত ইসলামীর ডেপুটি স্পিকার? দেখেন, জামাত ইসলামীতে শক্তিশালী দক্ষ পার্লামেন্টারিয়ানের অভাব। সেখানে অনেকে বলবেন যে শাহজাহান চৌধুরী না, শাহজাহান চৌধুরীর মতো লোক পার্লামেন্টে চিৎকার দেওয়ার জন্য দরকার আছে, তাকে ডেপুটি স্পিকার বানানো ঠিক হবে না। তবে তিনি পরিচালনা করতে পারবেন। ডেপুটি স্পিকার পদের জন্য সবচেয়ে যোগ্য লোক, ভদ্র, মার্জিত, সবার কাছে গ্রহণযোগ্য, মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নজিব মোমেন এমপি। তার মতো ঠান্ডা মাথার, মেধাবী, যোগ্য, ভদ্র, গ্রহণযোগ্য লোক আমি খুব কম দেখেছি। টকশো করেন, আমি তার টকশোগুলো মন দিয়ে শুনি। এত ধীরে সুস্থে কথা বলেন,
কখনো উত্তেজিত হন না, তাকে কি উত্তেজিত করতে পারেন না, এরকম ডিসেন্ট মানুষ খুব কম আছে। জামাতের সবার আচার ব্যবহার কিন্তু একরকমের নয়। ডাক্তার তাহেরের আচার ব্যবহার নিয়ে অনেকের প্রশ্ন আছে, সেন্স অফ হিউমারের অভাব আছে তার, এবং অনেকেই তার উপর সন্তুষ্ট নয়। ব্যক্তি জীবনে তার ইসলাম পালন নিয়ে যথেষ্ট সমালোচনা আছে, কিন্তু ব্যারিস্টার নজিব মোমিন একজন পারফেক্ট আদর্শ মানুষ। এরকম একজন লোক আসলে সর্বজন শ্রদ্ধেয়, সর্বজন গ্রাহ্য, এবং তার ক্যারেক্টার, তার কথাবার্তা, আদর্শ সব ইনক্লুসিভ। ডেপুটি স্পিকার পদের জন্য ব্যারিস্টার নজিব মোমেন সবচেয়ে বেশি ফিট। আর শাহজাহান চৌধুরীকে পার্লামেন্টে দরকার। জামাতের সংসদীয় দলের হুইপ বা এরকম কোন পদ, এগুলো নির্বাচিত। বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম, এটা ফাইনাল হয়ে গেছে, কিন্তু হুইপ থাকবেন কিন্তু বেশ কয়েকজন। তাদের মধ্যে শাহজাহান চৌধুরী হবেন। শাহজাহান চৌধুরী জামাত ক্ষমতা আসলে স্বরাষ্ট্রমন্ত্রী হতেন, ভবিষ্যতে আল্লাহ যদি তার শারীরিক সক্ষমতা রাখা হবেন। তো দর্শক, এই যে জামাত থেকে বিরোধী দল নিবে, এটা স্পষ্টভাবে বলছে, নিতে বাধ্য। এই জায়গায় বিএনপি একটু ধানাই ফানাই করার চেষ্টা করেছিল, কিন্তু পাচ্ছে না। তো যদি এরকম হয়, এবং এটাই হবে 12 তারিখের পর থেকে, এটা অনেক সমস্যার সমাধান এর মাধ্যমে হয়ে যাবে। স্পিকার সরকারি দলের, ডেপুটি স্পিকার বিরোধী দলের। এখন অনিবার্যভাবে রাষ্ট্রপতি চুপ্পুকে অভিশংসন করতে হবে বা সরাতে হবে। তখন যিনি স্পিকার তিনি হবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, কারণ রাষ্ট্রপতিকে অভিশংসন করার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে বেশ কয়েকদিন সময় লাগবে। তো কমপক্ষে 1 মাস বা তার কাছাকাছি সময় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন যিনি সংসদের স্পিকার থাকবেন, তিনি সম্ভবত ডক্টর মঈন খান হবেন স্পিকার। তিনি অত্যন্ত ভালো মানুষ। তো মঈন খান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হবেন। এরপরে রাষ্ট্রপতি যদি ইউনুসকে না বানায়, বা ইউনুসকে একটু পরে বানালো, এর আগে হয়তো ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে বানাতে পারে। সেখানে যখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালন করতে যাবেন স্পিকার, তখন ডেপুটি স্পিকারই মূল স্পিকার হিসেবে সংসদে দায়িত্ব পালন করবেন। তখন বিরোধী দলীয় চিফ হুইপ চাইলেই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করতে পারবেন, এবং ডেফিনেটলি জামাতের ডেপুটি স্পিকার যিনি তখন চিফ স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন, তিনি তখন সেটা সভাপতিত্ব করবেন। এবং সংবিধান কিন্তু যেহেতু 60 জন লাগবে জুলাই সনদ অনুযায়ী কোরাম হতে, জামাত এনসিপির 60 জন মিলে, 60 জনের বেশি আছে তারা কিন্তু একটা নতুন সংবিধান পাশ করিয়ে ফেলতে পারবে। এবং এটা যে ঘটবে সেটা না, আর বিএনপি সেটা হতে দেবে তা না। মানে এরকম ঘটার সুযোগ আছে বলে বিএনপি লাইনে আসবে। বিএনপি আমার মনে হয় যেহেতু ডেপুটি স্পিকার জামাতকে দিতে যাচ্ছে, আর ডেপুটি স্পিকার দিলে ওই সংবিধান সংস্কার ওটা জামাত একাই করে ফেলতে পারে, যার ফলে বিএনপি আরো রাজনৈতিক চাপ আছে। পদে পদে বিএনপি জামাত এনসিপির দলাইকে লাইনে আসতে বাধ্য হচ্ছে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি যে শপথ নেয়নি, এই শপথ তারা নিতে পারে, এই শপথ তারা নিতে বাধ্য হবে। তারা একটু এড়িয়ে চলার চেষ্টা করেছিল, কিন্তু দেখেছে না, এড়িয়ে চলে লাভ নাই, অবস্থা খারাপ হয়ে যাবে। যার ফলে স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার পর বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নিবে। তো দর্শক, বিএনপি উল্টাপাল্টা করতে পারবে না। আর জামাত বিএনপির মধ্যে তো গ্রেটার সোশ্যাল কন্ট্রাক্ট চলছেই, তো ওভারঅল ভালো কিছু হবে বলে বিশ্বাস করি। তো এখন মূল সমস্যাটা বিএনপির মাঠ পর্যায়ের সন্ত্রাসীরা, যারা বিএনপিরই ভালো চায় না, তারেক রহমানের কোনটায় লাভ ক্ষতি এটাই বুঝে না। তারা বুঝে ডিশ ব্যবসা, তারা বুঝে কাউন্টার ব্যবসা, তারা বুঝে ভিন্ন মতকে দমন করা, হামলা করার মধ্যেই তাদের গাটস, অথচ এরা বিএনপির শত্রু। এই মাঠ পর্যায়ের বিএনপি এরা যদি সোজা না হয়, তাহলে তারেক রহমান এদেরকে অপারেশন ক্লিন হার্ট 2 দিয়ে ধরতে বাধ্য হবেন বলে মনে হচ্ছে। প্রধান বিরোধী দল জামাত ইসলামীকে জাতীয় সংসদে ডেপুটি স্পিকার পদে প্রার্থী দিতে আহ্বান জানিয়েছে সরকারি দল বিএনপি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান। আর এটা জুলাই সনদে আছে, আর এটা জামাত নিবে, প্রার্থী দিবে, তার কোনো সন্দেহ সংশয় নেই। সম্ভবত ব্যারিস্টার নজিব মোমিনকে জামাত ডেপুটি স্পিকার বানাবে। সাংবাদিকদের প্রশ্ন জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা জুলাই সনদ স্বাক্ষর করেছি, এই সনদের প্রতি সম্মান জানিয়ে রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে জাতীয় সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার প্রস্তাব করা হয়েছে। স্পিকার নির্বাচনে তিনি ডেপুটি স্পিকারও নির্বাচিত হতে পারেন বলে তিনি জানান। মৌখিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে, প্রয়োজনে লিখিতভাবে প্রস্তাব দিবেন। রাষ্ট্রমন্ত্রী জুলাই সনদের প্রতি সম্মান রেখে রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে ঐকমত্যের ভিত্তিতে এর বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চায় সরকার। এর অংশ হিসেবে একই দিনে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। সরকারি দল হিসাবে স্পিকার ও ডেপুটি স্পিকার দুটো পদের প্রার্থী দেওয়ার সুযোগ থাকলেও রাজনৈতিক সৌহার্দের খাতিরে সরকার তা করছে না বলে ইঙ্গিত করছেন। এখন দেখেন, এখানে সালাউদ্দিন আহমেদের যে কথা, সেখানে 2 জন ডেপুটি স্পিকারের কথা কিন্তু নাই, যে চিন্তা বিএনপি করেছিল। ডেপুটি স্পিকার পদে একজনও বিএনপি নমিনেশন দেবে না, এটাই সালাউদ্দিন আহমেদের কথায় বোঝা গেছে। তাহলে একদম স্পষ্ট হলো যে যেহেতু ডেপুটি স্পিকার অনলি বিরোধী দল থেকে একজনই হবেন, আর এজন্য ওই সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি কোনো উপায় নাই। বুঝতে পারছেন, পরিস্থিতি লাইনে আসছে, সঠিক লাইনে আসছে। এই জন্য সমালোচনার উপর রাখলে, দৌড়ের উপর রাখলে কি হয় দেখছেন, ওই যে পুলিশ হত্যার তদন্ত করবে, আমরা সাথে সাথে চিল্লাপাল্লা শুরু করেছি, বিএনপি লাইনে এসেছে না, এই জন্য সমালোচনা চালিয়ে যেতে হবে। জামাতের বিরুদ্ধে সমালোচনা করতে হবে, জামাতও কোনো ত্রুটি বিচ্যুতি করলে লাইনে আসবে, অসাধারণ কিছুই হতে যাচ্ছে। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। অবশেষে 24 জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ হত্যাকাণ্ডের বিষয়ে যে বিচার ব্যবস্থা এবং তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিতে চেয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তার সেই জায়গা থেকে তিনি সরে এসেছেন। তিনি তার বক্তব্য খণ্ডন করেছেন এবং সেই জায়গায় তিনি আর এখন নাই। এমনকি তার এই বক্তব্যের মাধ্যমে আমরা এটিও জানতে পারলাম যে খোদ সরকার ওই জায়গা থেকে সরে এসেছে। সরে আসতেই হবে, সরে আসা ছাড়া সরকারের কোনো উপায় নেই। পুলিশ হত্যাকাণ্ডের বিচার করতে গেলে সরকারি বিপদে পড়ে যাবে। আপনারা নিশ্চয়ই জানেন
গত কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি ফটো কার্ড সারা দেশেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমনকি মেইন স্ট্রিমের মিডিয়াতেও এটি ছড়িয়ে পড়েছিল, যে তিনি বলেছিলেন আমরা খুব দ্রুতই জুলাই গণঅভ্যুত্থানে যে পুলিশদেরকে হত্যা করা হয়েছিল এই পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত এবং বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে চাই। তার দুদিন পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একটি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বলেছেন আমরা সেটি চাই, অতি দ্রুত পুলিশ হত্যাকাণ্ডের বিচার আমরা এগিয়ে নিতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যটি শুনুন। আপনাদের থেকে মন্ত্রিপরিষদে কেউ বলছে যে সেগুলো তদন্ত হবে, এনসিপি এটা এখন পর্যন্ত যেটা আমাদের হোম মিনিস্টার সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে, এবং যেহেতু তদন্ত হচ্ছে দরকার যদি প্রয়োজন হয় তদন্ত হবে। তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা, তিনি যখন একটি কথা বললেন তার সেই কথার গুরুত্ব আছে না? অবশ্যই তার সেই কথার গুরুত্ব আছে। এরপরে আজকে আমি যখন এই ভিডিও করছি অর্থাৎ 1 মার্চ বাংলাদেশ সচিবালয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে জিজ্ঞাসিত হন, অর্থাৎ সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন যে মাননীয় মন্ত্রী আপনি এটি বলেছেন যে পুলিশ হত্যাকাণ্ডের বিচার করবেন, এই বিচার প্রক্রিয়া কতদূর? সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিলেন, তখন সাংবাদিকরা তাকে পাল্টা প্রশ্ন করলেন যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো আপনার বলাতে এই কথাটি বলেছে। তখন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা শুনুন। স্বরাষ্ট্রমন্ত্রী কি কিছু বলেছে এই ব্যাপারে? আমার রেফারেন্স উনি হয়তো কেন দিলেন আমি জানি না, আমি তো এই বিষয়ে ইতিপূর্বে কোনো বক্তব্য দেইনি। দিয়েছে কিনা আমাদের মহাসচিব সাহেব কি বলেছেন এক্স্যাক্টলি আমি জানি না, আপনাদের মুখ থেকে শুনলাম। তবে এই বিষয়ে আমি ইতিপূর্বে কোনো বক্তব্য দেই নাই। তবে আপনাদের নিশ্চয়ই জানা আছে একটা সুরক্ষা অধ্যাদেশ নামে একটা অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিকে জারি করেছে, এবং তার ভিত্তি ছিল জুলাই জাতীয় সনদের অঙ্গীকার নামের একটি দফা। সেই দফাতে আমরা সবাই একমত হয়েছি, যে সমস্ত রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন তারা সবাই একমত হয়েছেন। সেটা ছিল জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদেরকে আইনি সুরক্ষা দিতে হবে এবং সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। জুলাই জাতীয় সনদের আইনি স্বীকৃতি দিতে হবে, সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এই সমস্ত অঙ্গীকার আমরা সই করেছি এবং অঙ্গীকারাবদ্ধ হয়েছি। তার আলোকেই আমরা যা কিছু সিদ্ধান্ত নেওয়ার নেব। তো এই যে লেজে গোবরে একটা অবস্থা, অর্থাৎ আমাদের কাছে একটি মেসেজ পরিষ্কার হয়ে গেল যে সরকারের বিভিন্ন মন্ত্রীদের ভিতরে সমন্বয় কম আছে। এই ঘটনা কিন্তু আমরা আওয়ামী লীগের সময়ও দেখেছি। আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের ভিতরে সমন্বয় খুব কম ছিল। তারা এক এক নেতা এক এক ধরনের কথা বলতেন। একজন মন্ত্রী এই একটি কথা বললেন, তো পরবর্তীতে কিছুক্ষণ পরে আরেক মন্ত্রী ঠিক তার উল্টা আরেকটা কথা বলতেন। সুতরাং এই সমন্বয়হীনতা, সরকার এবং মন্ত্রী পরিষদের সদস্যদের ভিতরে যদি এরকম সমন্বয়হীনতা কাজ করে, তাহলে কিন্তু এটি রাষ্ট্রের জন্য অশনি সংকেত, এটি রাষ্ট্রের জন্য ভালো উদাহরণ তৈরি হয় না। আমরা দেখেছি এর আগেও স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগে তিনি মন্ত্রিত্ব গ্রহণের কয়েকদিন পরেই একটি বক্তব্য দিলেন পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে। পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বললেন যে আমরা পিলখানা হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত করতে চাই, পুনঃ কমিশন গঠন করতে চাই। অথচ ততক্ষণে পিলখানার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন ওটা প্রকাশ হয়ে গেছে। তার দুদিন পরে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আরেকটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদেরকে তিনি স্বপ্রণোদিত হয়েই বললেন যে আমি গতদিন একটি কথা বলেছিলাম, এই বিষয়টি একটু সংশোধন করে নিতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় বলছি, এই বিষয়টি একটু সংশোধন করে নিতে চাই। আমি আসলে পূর্ণাঙ্গ রিপোর্টটা না দেখেই, পুরাপুরি না পড়েই আমি একটা মন্তব্য করেছিলাম, আমি সেটি সংশোধন করছি। আমরা পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে আর কোনো তদন্ত কমিশন বা পুনঃ তদন্ত সরকার করবে না বা করতে ইচ্ছুক নয়। তারপরে আবার এই কথাটি বললেন এই পুলিশ হত্যাকাণ্ডের বিষয়ে। আসলে রাষ্ট্রের যে সেন্সিটিভ বিষয়গুলো, যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো, এই জায়গাগুলোতে কাজ করতে হলে খুব ভেবে চিন্তে কাজ করতে হবে। এখানে মাথা গরম করে বা কারো কথায় প্ররোচিত হয়ে যদি সিদ্ধান্ত নিতে যাওয়া হয়, তাহলে কিন্তু এরকম সিদ্ধান্তহীনতায় ভুগতে হবে এবং এক এক সময় এক এক ধরনের সিদ্ধান্ত চলে আসবে, এটি খুবই স্বাভাবিক। যদি সরকার কোনো সিদ্ধান্ত নেয়, সরকারের মন্ত্রী পরিষদ একত্রে বসে যদি কোনো সিদ্ধান্ত নেয়, সেখানে কিন্তু ভুল হবে না। কিন্তু যখনই সরকারের বাইরে, ক্যাবিনেটের বাইরের কোনো ব্যক্তির, কোনো গোষ্ঠীর কথা যদি কেউ ব্যক্তিগতভাবে শুনে সেই দিকে আমল দেবার চেষ্টা করে, তাহলে কিন্তু এক এক সময় এক এক ধরনের কথা এরকম হয়ে যাবে। বাংলাদেশে পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটি বিষয়। আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ যেভাবে বাংলাদেশের নিরীহ, নিরপরাধ, নিরস্ত্র মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, এটি পৃথিবীর ইতিহাসে বিরল। কোনো জাতির
ইতিহাসে তার নিজ দেশের পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার নিজের জাতিকে এইভাবে পাখির মতো গুলি করে হত্যা করা, এটি পৃথিবীর ইতিহাসে নাই আর। এটি তারা কেন করেছে? এটি করেছে তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনার সরাসরি নির্দেশে। এবং সেই কথোপকথন আপনারা সবাই জানেন, সেই রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে আছে। তিনি সেখানে 4 তারিখে মারাত্মক লেথাল উইপেন ব্যবহারের অনুমতি দিচ্ছেন, যে মারাত্মক অস্ত্র তোমরা এখন ব্যবহার করো ক্ষমতা পাকাপোক্ত করার জন্য। আর পুলিশ তার সেই হুকুম পালন করতে গিয়ে ছাত্র জনতার উপরে যে বিভীষিকাময়, যে বর্বরতম হত্যাকাণ্ড চালিয়েছে, এর নিন্দা জানানোর ভাষা এই জাতির নাই। এবং এই জাতি এই পাপ কতদিন বয়ে বেড়াবে তা আমাদের জানা নাই। এখন কয়েকদিন পরে কেন স্বরাষ্ট্রমন্ত্রী এই সিদ্ধান্ত থেকে সরে আসলেন, বা ধরে নিলাম তিনি বলেন নাই, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন নাই, কিন্তু স্থানীয় সরকার এবং এলজিআরডি মন্ত্রী এবং দলের মহাসচিব তিনি তার বরাত দিয়ে এই কথাটি কেন বললেন? তাহলে কি তাদের এই ধরনের কোনো চিন্তা ছিল? হ্যাঁ, আমরা ধারণা করতে পারি যে সরকারের ভিতরে একটি শ্রেণী আছে, একটি মহল আছে, যারা মূলত আওয়ামী লীগ থেকে তাদেরকে এখানে প্রোভাইড করা হয়েছে, এবং তারা এসে বিএনপির ভিতরে গুপ্ত বিএনপি সেজে তারা তাদের মিশন এবং ভিশনকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে। এই তারাই হয়তো কোনো এক সময় সরকারের ভিতরের কোনো একটা মহলকে, কোনো একজন ক্যাবিনেট সদস্যকে প্ররোচিত করেছিল, এবং তারই ফলশ্রুতিতে তারা এই ধরনের একটা স্টেটমেন্ট সেখান থেকে বের করে এনেছিল যে পুলিশ হত্যার বিচার হবে। এই ঘটনা, এই বক্তব্য ছড়িয়ে পড়ার সাথে সাথে যখন চারিদিকে সমালোচনার ঝড় ওঠে, বিশেষ করে যে বিষয়টি সরকারের টনক নাড়িয়ে দিয়েছে সেটি হচ্ছে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বক্তব্য, ছাত্র দলের বক্তব্য, যুব দলের বক্তব্য, হ্যাঁ, মূল বিএনপির বিভিন্ন নেতাদের বক্তব্য ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেমন আমরা একটা উদাহরণ দিই, পুলিশ হত্যাকাণ্ডের বিচার যদি করতে যাওয়া হয়, তাহলে সর্বপ্রথম যাত্রাবাড়ি এলাকায় যিনি দায়িত্ব পালন করেছিলেন এবং স্বঘোষিতভাবে তিনি ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, তিনি স্বঘোষিতভাবে বলেছেন যে তার নেতৃত্বে যাত্রাবাড়িতে বিক্ষোভ হয়েছে এবং সেখানে পুলিশকে মোকাবেলা করা হয়েছে, প্রতিহত করা হয়েছে, সেখানে ফ্যাসিবাদ মুক্ত করা হয়েছে। তাহলে তার রেকর্ড আছে। নতুন একটা রেকর্ড সারা দেশে ছড়িয়ে পড়েছে, যুবদল নেতা নয়ন বলা হচ্ছে যদি পুলিশ হত্যাকাণ্ডের বিচার করতে যাওয়া হয় তাহলে সর্বপ্রথম ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে এই যুবদল নেতা নয়নকে। শুধু নয়ন একা নয়, নয়ন আবার বিভিন্ন জায়গায় মিছিল করেছে। তার একটি স্লোগান ছিল যে তারেক রহমান জানেন নাকি জুলাই আন্দোলনের নেতা আপনি, এই জাতীয় একটা বক্তব্য। সিরাজগঞ্জে বিএনপির এক নেতা তিনি একেবারে প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে এই যে আমরা পুলিশদেরকে যে মেরে থানা লুটপাট করা হয়েছিল, থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, কিছু পুলিশদেরকে হত্যা করা হয়েছিল, এইটা না করলে এই গণ অভ্যুত্থান সংগঠিত হতো না, আমরা এটি করেছিলাম। পরবর্তীতে তিনি অবশ্য বলেছেন যে এটা স্লিপিং অফ টাং, এটা আপনারা সবাই দেখেছেন। এই যে একের পর এক তাদের নেতাদের স্বপ্রণোদিত হয়ে কথা বলা, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বপ্রণোদিত হয়ে নিজের ক্রেডিট ফলানো, এই ক্রেডিট ফলাতে গিয়েই দেখা যাচ্ছে যে সেখানে তারা বড় ধরনের বিপদে পড়ে যাচ্ছে। সুতরাং সরকার যদি ওই পথে আর এক তিল পরিমাণ অগ্রসর হয় তাহলে বিপদে পড়ে যাবে তো সরকার, কারণ সরকার দলীয় সদস্যরাই তো এই গণ অভ্যুত্থানের সাথে জড়িত, প্রত্যেকেই জড়িত। শুধু সরকার দলীয় বলবো কেন, বিএনপি এটা অস্বীকার করতে পারবে না যে তারা এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয় নাই বা তারা জড়িত ছিল না, জামাত ইসলামও অস্বীকার করতে পারবে না, এনসিপি তো আছেই। প্রত্যেকেই, একমাত্র স্বৈরাচারের যারা খাঁটি নির্ভেজাল দোসর এরা ছাড়া প্রত্যেকেই কিন্তু এই আন্দোলনের সাথে জড়িত ছিল। তাহলে বিষয়টা হলো কি, সবকিছু তো একেবারে লেজে গোবর অবস্থা হয়ে গেল। সুতরাং বাধ্য হয়েই সরকারকে ওই জায়গা থেকে সরে আসতে হলো এবং স্বরাষ্ট্রমন্ত্রী তার সংশোধিত বক্তব্য দিলেন। তিনি বললেন যে না, যেহেতু আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি, জুলাই বিপ্লবীদেরকে সুরক্ষা দানের জন্য আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে তাদেরকে সুরক্ষা দিতে হবে, কারণ তাদের কারণেই এই দেশ এই পর্যায়ে এসেছে। সুতরাং ওইখানে অগ্রসর হবার আমাদের আর কোনো সুযোগ নাই। নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বাংলাদেশের এই রাজনীতির যে সুদীর্ঘ 17টি বছর, এই 17টি বছর একটি রাজনৈতিক দল জলে স্থলে অন্তরিক্ষে প্রস্তুতি নিয়ে নিজেদেরকে কিভাবে যুদ্ধের ময়দানে, মানে নির্বাচনী যুদ্ধ, রাজনৈতিক যুদ্ধের ময়দানে তারা উপস্থাপন করতে পারে তার একটি উৎকৃষ্ট উদাহরণ জামাত এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দিয়েছে। আপনারা সবাই জানেন যে 2008 সালে যে নির্বাচনটি হয়েছিল, নবম সংসদ নির্বাচন, সেখানে জামাত অংশগ্রহণ করেছিল, খুব অল্প সংখ্যক তারা তাদের সংসদ সদস্য সেখানে পাঠাতে পেরেছিল। এরপর যুদ্ধাপরাধের বিচারের নামে তাদের উপর যে জুলুম অত্যাচার চলেছে এবং পুরোটার সময় তাদের যে রাজনীতির ধারাবাহিকতা নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, অফিস আদালতগুলো তছনছ করে দেওয়া হয়েছে, তাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের প্রথম ধাপের, দ্বিতীয় ধাপের এবং তৃতীয় ধাপের, যেটাকে স্টায়ার বলা হয়, তো সেই ধাপের যে নেতৃত্বগুলো, সেই নেতৃত্বগুলো শূন্য করে দেওয়া হয়েছে। কিন্তু এরপরে জামাত থেমে থাকেনি, তারা চতুর্থ টায়ার বা স্তরের বা সিঁড়ির বা ধাপের
নেতৃত্বগুলোকে সামনে এনে এই অল্প কয়েকদিনের মধ্যে, এই গত 17টি মাসে তারা তাদের প্রস্তুতির যে পরাকাষ্ঠা দেখিয়েছে, এটি বিস্ময়কর। বিভিন্নভাবে তারা নেগোসিয়েশন করার চেষ্টা করেছে এবং নানা প্রতিকূল পরিবেশে থাকার পরেও সংসদে 78টি সিট, 78 সিট তারা পেয়েছে। দ্বিতীয়ত হলো যে গত 17টি মাস মূলত রাষ্ট্র চালিয়েছে তারা, দেশ চালিয়েছে তারা, সরকারের উপর তাদের একছত্র আধিপত্য ছিল। তৃতীয়ত জামাত অভিযোগ করেছে যে অন্তত 50টি সিটে, সংসদীয় আসনে ম্যাটিকুলাস ডিজাইন করে তাদেরকে পরাজিত করা হয়েছে। 5,000, 10,000 ভোটে ব্যবধানে যে সকল জামাত প্রার্থী পরাজিত হয়েছে সেখানে মূলত তারাই বিজয়ী হতেন। অন্য একটা কথা, নির্বাচনের আগে একেবারে খোদ বিএনপি যারা কট্টর বিএনপিপন্থী যারা লোকজন, তারাও কিন্তু সেই নির্বাচন যেদিন হলো তার 4-5 দিন আগের থেকে ভীষণ রকম সন্তুষ্ট ছিলেন যে এবার হয়তো জামাত ক্ষমতায় চলে আসবে। জামাতও ঠিক ওইরকম একটা আত্মবিশ্বাসের মধ্যে ছিল। কিন্তু যে কোনো কারণে হোক, সেটা ম্যাটিকুলাস ডিজাইন হোক, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করা হোক, বা অন্য কোনো পলিসি পরিবর্তনের কারণে হোক, শেষ মুহূর্তে সরকারের যারা কর্তা ব্যক্তি তাদের সিদ্ধান্ত পরিবর্তনের কারণে হোক না কেন, বিএনপি ক্ষমতায় এসেছে, জামাত বিরোধী দল হয়েছে। এখন অনেকে হয়তো মনে করবেন যে জামাতের বোধহয় রাজনীতি শেষ, কিন্তু আমি এর মধ্যে দেখতে পাচ্ছি যে জামাতের যে বিজয়, এই বিজয়টা অনেকটা হুদাইবিয়ার সন্ধির মতো। হুদাইবিয়ার সন্ধির যে ইতিহাস আপনি যদি পড়েন, আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হবে যে মুসলমানরা পরাজিত হয়েছে এবং আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম অনেকটা নাকে খত দিয়ে সেই মক্কার কাফিরদের সঙ্গে চুক্তি হয়েছে। কিন্তু এটিকে আল্লাহ রবুল আলমী সরাসরি বিজয় অবহিত করে সূরা ফাতাহ নাজিল করেছেন। ইন্না ফাতাহানা ফাতহান মুবিনা, সুস্পষ্ট বিজয়ের ঘোষণা দিয়েছেন। তো ঐতিহাসিক যারা রয়েছেন তারা বর্ণনা করেছেন এটা কীভাবে বিজয় হলো। বিজয় হলো যে কাফেররা এবং মুসলমানরা একত্রে চলাফেরা করার সুযোগ পেয়েছে। সেখানে মুসলমানদের যে উন্নত চরিত্র, এটা কাফেরদেরকে আকৃষ্ট করেছে। আর কাফের যারা নেতৃবৃন্দ রয়েছেন, যারা দুর্নীতি অনিয়মের মধ্যে ছিলেন, তাদেরকে রীতিমতো চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছেন। এরপর উন্মুক্ত বাণিজ্য, উন্মুক্ত চলাফেরা, উভয় পক্ষই তাদের স্ব কাজ স্বাধীনভাবে তারা করতে পেরেছে। কিছু কিছু ক্ষেত্রে কাফেরদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে আপাত দৃষ্টিতে, কিন্তু সেই প্রাধান্য কাফেরদের জন্য পরবর্তীতে বুমেরাং হয়ে পড়েছে। এখন হুদাইবিয়া সেই সন্ধি অনুযায়ী যদি আপনি এই পার্লামেন্টে চিন্তা করেন, এখন পার্লামেন্টে 78 জন এমপি গাড়ি নেবে না, তারপরে প্লট নেবে না, ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে বিএনপি যারা লোকজন আছে তারাও বলতে বাধ্য হলেন যে আমরাও নেব না। এরপর যেটা হবে সেটা হলো যে জামাতের এমপিরা যদি দুর্নীতি না করেন, অনিয়ম না করেন, প্রো পিউপিল হয়ে যান, জনগণের খুব কাছাকাছি চলে যান, আর এটা প্রথাগতভাবে বিএনপি এবং আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের পক্ষে এটা কোনো মতেই সম্ভব নয়। ফলে জামাতের জনপ্রিয়তা বাড়বে। এখানে প্রার্থীর কী যোগ্যতা আছে ডাজ নট ম্যাটার। জামাতের দাড়িপাল্লা প্রতীক এবং জামাতের যে কেন্দ্রীয় নেতৃত্ব এমন একটা পর্যায়ে চলে যাবে যে তারা যাকে দাড়িপাল্লা প্রতীক দেবে, সে যদি একটা কলা গাছকে দেয়, সেই কলা গাছকে নিয়েই লোকজন বাংলাদেশ জিন্দাবাদের পরিবর্তে নারায়ণ তকবীর আল্লাহু আকবার বলে মাঠে নেমে যাবে। এরকম একটা পরিবেশ পরিস্থিতি কিন্তু শুরু হয়ে যাবে। দ্বিতীয়ত হলো যে জামাত আসলে 5 বছর সময় কখনোই পায়নি। নিরবচ্ছিন্নভাবে তাদের হাতে ওইরকম কোনো ক্ষমতা ছিল না। 78 জন সংসদ সদস্যর যে ক্ষমতা, এটা কিন্তু আপনি ডবল করেন, অর্থাৎ ধরুন যে কোনো একটা উপজেলাতে বা নির্বাচনী এলাকাতে জামাতের আছে, যেমন কুষ্টিয়াতে আমির হামজা আছেন। এখন কুষ্টিয়াতে আমির হামজা একটা সংসদীয় আসনে জয়লাভ করেছে, কিন্তু সে নিজে বলেছে যে আমি পুরো কুষ্টিয়ার রায় বাহাদুর খান বাহাদুর, আমার উপর দিয়ে কুষ্টিয়াতে কোনো লোক নেই। ফলে কী হলো, কুষ্টিয়ার অন্যান্য যারা এমপি আছেন তারা মানে এই আমির হামজাকে অফ করতে হবে। এবার আমির হামজাকে আপনি পিটিয়ে তো অফ করতে পারবেন না, সেই দিন আর এখন তাকে জেলে নিতে পারবেন না। আমির হামজা যে কাজগুলো করছে সেই কাজের চাইতে ভালো কাজগুলো করতে হবে, সেটা অন্যান্য সংসদ সদস্যদের পক্ষে সেটা সম্ভব কিনা। কিংবা ধরুন এই যে যারা জুলাই আগস্ট বিপ্লবের নায়ক, সেটা হাসনাত বলেন, সার্জিস বলেন, আক্তার বলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, যারা যারা সংসদ সদস্য হয়েছে, মংলা মাসুদ, মানে এই মুখগুলোকে আপনি বন্ধ করতে পারবেন না, তাদের চালচলন বন্ধ করতে পারবেন না। তারা সংসদে যাবে এবং প্রায় প্রতিদিনই বিএনপির জন্য একটা না একটা বিব্রতকর পরিস্থিতি তারা তৈরি করবে। তারা যা বলবে তাই মিডিয়াতে চলে আসবে, তাদেরকে টকশোতে ডাকতে হবে। আপনি ইচ্ছা করলেও তাদেরকে জেলে নিতে পারবেন না, তাদের অফিস রমরমা হয়ে যাবে আর কয়েকদিনের মধ্যেই। এবং সাধারণ মানুষ তারা যদি এখন যেহেতু যে দুর্নীতির অভিযোগ গত 17 মাসে তাদের বিরুদ্ধে এসেছে, সেটা তো এখন থাকবে না। এখন তাদেরকে প্রতিযোগিতামূলকভাবে চলতে হবে এবং আয় রোজগার যদি তাদের কিছু করার থাকে তাদের সেটা করে ফেলেছে। এবং তারা যে যথেষ্ট স্মার্ট এবং বুদ্ধিমান, তার প্রমাণ হলো এই বিরূপ পরিস্থিতির মধ্যেও অকল্পনীয়ভাবে তারা এই 7টি আসনে তারা জয়লাভ করেছে এবং পার্লামেন্টের 7টি আসনে তারা রিপ্রেজেন্টেশন করছে। এবং যেটা একেবারে 2018 সনের নির্বাচনের পরে এরকম 7টি আসনে কিন্তু বিএনপিকে দেওয়া হয়েছিল। ফলে 2018 পার্লামেন্টে, যেটা একাদশ পার্লামেন্টে বিএনপির যে অবস্থা ছিল, এই পার্লামেন্টে এনসিপির অবস্থা সেরকমই। ফলে বিএনপি খুব বেশি খোঁটা দিয়ে কথা বলতে পারবে না। খোঁটা দিতে গেলেই তাদেরকে বলা হবে, আরে আপনাদের এত ক্ষমতা, বালুর ট্রাক যেদিন বেগম জিয়ার বাসার সামনে ব্যারিকেড তৈরি করেছিল সেদিন আপনারা কোথায় ছিলেন? তারপর যেদিন পুলিশ আসছিল সেদিন টুকু পালিয়েছিল কেন? সেদিন কর্মীরা মানে কেন বাঁচার জন্য সেই রুহুল কবির রিজভির মতো অসহায় মানুষকে জড়িয়ে ধরেছিল? এই সমস্ত কথাবার্তা, তারা যে কেন 17 বছর আসেনি, এই ধরনের কথাবার্তা তারা বলবে এবং এগুলো এখন উত্তর নেই। একইভাবে যখন হাওয়া ভবন, খাম্বা থেকে শুরু করে অতীতের যে সমস্ত মানে পত্রিকার কাটিংগুলো রয়েছে, প্রমাণ, সেইগুলো সব পার্লামেন্টে যখন দেখানো হয়।
সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। তো দর্শক, এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে।